সুপ্রিয় দর্শক মণ্ডলী, সপ্তাহ ঘুরে আবারও হাজির হলাম বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন কৃষি জীবন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসনাত সুলাইমান। আমরা এই কৃষি জীবন অনুষ্ঠানে প্রতিবার বাংলাদেশের কৃষি, কৃষক এবং বিভিন্ন রকম কৃষি পণ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, যেখানে সেই কৃষি পণ্যের বা কৃষকের সমস্যা সমাধান এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজানোর চেষ্টা করি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে ঠিক তেমনি একটি মজাদার বিষয়, মজাদার এই জন্য বললাম যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অনুষ্ঠান হয়, বিয়ে শাদী সহ সব অনুষ্ঠানের একটি বিশেষ অনুষঙ্গ হচ্ছে পান। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বাণিজ্যিকভাবে পান চাষ এই বিষয়টি নিয়ে জানানোর চেষ্টা করব। চলুন আমরা আমাদের অনুষ্ঠানটি আপনাদেরকে নিয়ে শুরু করি। পান পিপুল পরিবারভুক্ত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এক প্রকার লতা জাতীয় গাছের পাতা। আর্য এবং আরবগণ পানকে তাম্বুল নামে অভিহিত করত। পান চাষের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই মালয়েশিয়াতে পৃথিবীর প্রথম পান চাষের সূচনা হয়। এরপরই পান চাষ শুরু হয় ভারতবর্ষে। পৃথিবীতে পানের জাতের সংখ্যা প্রায় 100টির মতো। আমাদের দেশে 10-12 প্রজাতির পান চাষ দেখা যায়। তার মধ্যে ঢল পান বা বাংলা পান, মিঠা পান, ছাঁচি পান, লালি পান, কর্পূরী পান, গাছ পান ইত্যাদি। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে। পূজা, উৎসব, পুণ্যাহে পান অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন অভিজাত জনগোষ্ঠীর মাঝে পান তৈরি এবং তা সুন্দরভাবে পানদানিতে সাজানো লোকজ শিল্প হিসেবে স্বীকৃতি পেত। বাংলাদেশে পান একটি অর্থকরী ফসল। খুলনা, বরিশাল, পটুয়াখালী ও রাজশাহী জেলায় ব্যাপকভাবে পানের চাষ হয়। তবে অন্যান্য জেলায়ও পানের চাষ বিস্তৃতি লাভ করেছে। ছায়াযুক্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া পান চাষের জন্য ভালো। পানের জাত ও অঞ্চল ভেদে চাষ পদ্ধতির পার্থক্য রয়েছে। রাজশাহী অঞ্চলে পান চাষের জন্য সাধারণত উঁচু, বন্যামুক্ত, বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ যুক্ত জমি ব্যবহার করা হয়। এই অঞ্চলে সাধারণত ঢল পান বা বাংলা পানের চাষ পরিলক্ষিত হয়। দেশ জুড়ে রাজশাহীর পানের রয়েছে অনেক কদর। পান গাছকে ছায়া দেয়া ও প্রবল বাতাসের হাত থেকে রক্ষা করার জন্য উন্নত মানের বরজ তৈরি করা একান্ত জরুরি। বরজ তৈরিতে পাকা বাঁশ, খুঁটি, বাঁশের চটা, ছন বা কাঠ জাতীয় ঘাস, খড় এসবের দরকার হয়। বরজের চারদিকে 5-6 ফুট উঁচু করে বাঁশের লগড়, কাবারি বাতা, খড় ইত্যাদি দিয়ে পান চাষের জন্য নির্ধারিত শেড তৈরি করা হয়। খুঁটি পোতার পর তাতে বাঁশের চটা, ছন বা খড়, শুকনা সুপারি পাতা, কলা পাতা এসব দিয়ে চারদিকে বেড়া দেয়া হয়। জমিকে আগাছা মুক্ত, সমতল ও উঁচু করে তৈরি করে প্রতি 60 সেন্টিমিটার পরপর 20 সেন্টিমিটার চওড়া করে নালা তৈরি করে নিতে হয়। মে-জুন মাসে পানের লতা রোপণ করা হয়। পান গাছের কাণ্ডকে ছোট ছোট টুকরায় কেটে চারা তৈরি করতে হয়। প্রতি চারা লম্বায় 20-30 সেন্টিমিটার এবং তাতে 3 থেকে 5টি গাঁট থাকা আবশ্যক। সাধারণত 2টি গাঁট মাটির নিচে এবং 1টি বা অধিক গাঁট মাটির উপরে রাখা হয়। চারা প্রস্তুতের জন্য কমপক্ষে 2 বছর বয়সের পুরাতন, সুস্থ ও নিরোগ গাছ নির্বাচন করা হয়। পরিচর্যার সুবিধার্থে মাঝখানে 2 ফুট করে দূরত্ব রেখে চারাগুলি সমান্তরাল লাইনে রোপণ করা হয়। প্রতি বেডে 2 লাইনে চারা রোপণ করতে হয়। একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব 30 সেন্টিমিটার রাখতে হয়। আবার 2 বেডের মাঝখানে 30 সেন্টিমিটার নালা রাখা দরকার। পানের চারা একটু বড় হলেই তাকে খাড়াভাবে বর্ধিত হওয়ার জন্য অবলম্বন দরকার এবং সেহেতু বাঁশের ওয়াসি পুঁতে তার সাথে পানের লতাগুলি জড়িয়ে দেওয়া হয়।
ঠিকমতো যত্ন ও পরিচর্যা করলে চারা গাছ লাগানোর 6 মাস পর হতে পান তোলা যেতে পারে। শুকনো মৌসুমে গাছে নিয়মিত পানি সেচের ব্যবস্থা করতে হয়। চারা রোপণের 1 বছর পর পান আহরণের উপযোগী হয় এবং বরজ তৈরির পর 20 থেকে 30 বছর পর্যন্ত তা থেকে উৎপাদন ও ব্যয় হতে থাকে। প্রথাগতভাবে বরজে সরিষার খোল ও গোবরকে সার হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে প্রচলিত জৈব সারের সাথে রাসায়নিক সারও ব্যবহৃত হচ্ছে। প্রতি বছর হেক্টর প্রতি 30 থেকে 35 কুইন্টাল গোবর সার প্রয়োগ করতে হয়। চারা 5-6 পাতাওয়ালা হলেই পচা খোল জাতীয় সার প্রয়োগ করলে গাছ সতেজ হয়ে ওঠে। হেক্টর প্রতি 100 কেজি ইউরিয়া সারের সাথে 50 কেজি টিএসপি ও 50 কেজি পটাশ সার মিশ্রিত করে প্রয়োগ করতে হয়। উক্ত সার 3 বারে সারের উভয় পাশে 2 থেকে 1 ইঞ্চি গভীরতায় প্রয়োগ করতে হয়। পানের রোগ পান চাষিদের নিকট সবচেয়ে বড় সমস্যা। খরচ 1 বিঘা জমিতে নতুন পান বরজ তৈরি করতে মোটামুটি 40-50 হাজার খরচ হয় প্রথমত তৈরি করা। তারপরে ওই 1 বছর মানে পর লাগানোর পরে যা খরচ করতে হয় তাতে মোটামুটি 75 থেকে 80 হাজার খরচ হয়ে যায়। এই অবস্থা বিগত ওই মোটামুটি ধরে নিয়ে প্রায় 15 থেকে 20 বছর হলো। এক প্রকার ভাইরাস ঢুকে যায় পান এলাকায়। এই ভাইরাসের কারণে পর লাগালেও হয় না, আবার অনেক ভালো বড় ওই মারা যায় হঠাৎ করে। ওই গুঁড়া পছন্দ হওয়ার পর পরটা মারা যায়। এইভাবে এই বড় অবস্থা, তাই কয়েক বছর ধরে এই মানে লাগাতে হচ্ছে আবার মারা যাচ্ছে, এই অবস্থায় চলছে এই বরটা। স্থানীয় কৃষিকর্তারা ডাকলে তারা আসে, কিন্তু দেখেছি এর আগে ওরা উপদেশ পরামর্শ অনেক দেয়, কিন্তু কোনো কাজে লাগে না। এখন আমার এই এলাকায় পান গবেষণা তেমন নাই। একমাত্র ময়মনসিংহের গবেষণা নাকি হয় জানি, শুনেছি, কিন্তু তারা কি গবেষণা করে এখান থেকে মাটি নিয়ে যায়, কিন্তু এখানে কোনো ফল আসে না আজ পর্যন্ত। পানের উপরে ভালোভাবে কোনো কিছু করতে পারলে কোনো কৃষি কর্মকর্তা বা কৃষি বিভাগ। আমরা কি বলবো, আমরা তো খুব ভালো জানি না, তবে কৃষি বিভাগটা ভালো বলতে পারে এই অবস্থা পরিচালনা পাওয়ার উপায়। তো আমার মনে হয় যে ওই যেহেতু বর্তমান যুগ যেটা ওই কি বলে ওষুধপত্রের যুগ, এখন যদি কৃষি বিভাগটা কোনো মতে এর কোনো বিকল্প ওষুধ তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় এখান থেকে পরিত্রাণ পেতে পারে। মাটির ব্যাপার একটা আছে, মাটি ভালো মন্দ আছে, কিন্তু মাটি ভালো মন্দের জন্য বর মারা যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমি তো মনে করি না। এখন এই ভাইরাসটা কোথেকে আসলে কীভাবে আসলে এইটাই খুঁজে বাইর করতে পারে না স্পন্দ কৃষি বিভাগ। তারপরেও যেহেতু পান এলাকা আমাদের রাজশাহী, বৃহত্তর রাজশাহী হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে তার মধ্যে আমাদের মোহনপুর, বাগমারা এবং দুর্গাপুর এই 3টে এলাকার সংযোগস্থলে আমাদের এই এলাকাটা মোটামুটি মোহনপুরের পূর্ব, বাগমারার পশ্চিম, দুর্গাপুরের উত্তর, এই পাশাপাশি এই এলাকায় একটা গবেষণা করা হওয়া উচিত অন্তত। রাজশাহী জেলাতে যে পানের আবাদ হয়, পান আবাদ আমাদের কোনো লক্ষ্যমাত্রা থাকে না। তো প্রতি বছর দেখা যায় যে পানের আবাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে, এবং পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় 2100 হেক্টরে পানের আবাদ হচ্ছে রাজশাহী জেলায়, এবং প্রায় 42,000 মেট্রিক টন পান উৎপাদন হচ্ছে। যেহেতু রাজশাহীতে একটা বিরাট এরিয়া পান চাষ হয়, এই এলাকায় এই পানের রোগের প্রতিকারের জন্য কোনো গবেষণাগার তৈরি করা যায় কি না। তো বিআরআইয়ের কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করছেন যে এই এলাকায়, বিশেষ করে দুর্গাপুর, মোহনপুর, বাগমারা এই এলাকায় একটা তাদের সাবস্টেশন তৈরি করা যায় কি না, সেই চিন্তা ভাবনা কিন্তু তারা করছেন। এবং আমরা যখন তাদের যোগাযোগ করি, পানের অসুখ যখন লেগে যায়, তাদের সঙ্গে আমাদের কথা হয়, তারা কিন্তু সরেজমিনে আসে পানের বরজ পরিদর্শন করেন এবং আমাদের পরামর্শও দিয়ে যান। কৃষক ভাইদের সঙ্গে কথাও বলেন এবং আমাদেরকে পরামর্শ দেন। সেই মোতাবেক আমরা কিন্তু আবার তাদের চিকিৎসাপত্র দিয়ে থাকি। পানের বরজে রোগের প্রাদুর্ভাব হলে উৎপাদন কমে যায়। পানের রোগের মধ্যে গোড়া পচা রোগ, ঢলে পড়া রোগ, ছাতা ধরা রোগ ও পাতার দাগ ধরা রোগ বেশি মারাত্মক। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, আমি আপনাদের সাথে থাকব। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি জীবন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি হাসনাত সুলাইমান।
যারা এইমাত্র টিভি সেটের সামনে আমাদের সাথে যোগ দিলেন, আপনাদেরকে জানাতে চাই যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি বাণিজ্যিকভাবে পান চাষ নিয়ে সাজানোর চেষ্টা করেছি। চলুন আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাই। অধিক বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় পানি দাঁড়ানো পানের জন্য ক্ষতিকর। পানের ক্ষেতে যাতে আগাছা না জন্মে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হয়। বছরে 3 থেকে 4 বার গোড়ার মাটি তুলে দেয়া দরকার। কাটিং থেকে অনেক সময় অনেকগুলো চারা জন্মে, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় চারা তুলে পাতলা করে দিতে হবে। লতা বাড়তে বাড়তে বরজের ছাউনি বা ছাদে উঠে গেলে নিচের দিকের পাতা তুলে লতাটি নামিয়ে দিতে হয়, যাকে বরজ বাঁধা বলে। এতে পান পাতার আকার স্বাভাবিক থাকে ও ফলনও বেশি পাওয়া যায়। বছরে 2 বার লতা নামানোর হিসেব অনুসারে একটি পানের লতা সাধারণত 12 থেকে 13 হাত লম্বা হয়ে থাকে। এই হিসেব অনুসারে দেখা যায় 20 বছরে 240 থেকে 50 হাত পর্যন্ত একটি লতা লম্বা হতে পারে। এতে মনে করা হয় পান লতায় পৃথিবীর দীর্ঘতম লতানো উদ্ভিদ। আধুনিক বিজ্ঞানের আলোয় গবেষণা ভিত্তিক পান চাষ করে 1 বিঘা জমি থেকে বছরে 2-3 লক্ষ টাকা আয় করা যায়। বছরে 10 শতকের একটি বরজ থেকে গড়ে 4 থেকে 5 লাখ পান পাতা উৎপন্ন হয়। 10 শতাংশের একটি পান বরজ থেকে সপ্তাহে প্রায় 2-3 দিন বিভিন্ন সাইজের পান উত্তোলন করে বাজারজাত করা যায়। আমার নাম মোহাম্মদ বাবুল সর্দার। এখন মানুষের কাজ কাম করে 24 শতাংশ জমি কিনছিল। 24 শতাংশ জমির থেকে ওই বর করে এই খায়া পরে আজ 14 বিঘা জমি কিনছি। 5 শতাংশ কম 14 বিঘা জমি কিনছি। পান দ্রুত পচনশীল, বেশি দিন সংরক্ষণ করা যায় না। রাজশাহী অঞ্চলে পানের উৎপাদনকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক পানহাট, যার মধ্যে বাগমারা থানার মচমইল হাটটি উল্লেখযোগ্য, যা একসময় স্কুলের ছাত্রদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো। এই মাঠটি এখন পানহাট হিসেবেই পান বরজের জন্য যাবতীয় উপকরণ সরবরাহ করে থাকে। আমরা রাজশাহী আমাদের এমন একটি জেলা, সেখানে পান চাষ আমাদের 80% লোকই এখানে পান চাষি করে আমরা জীবিকা নির্বাহ করি। কিন্তু আমরা গত বছরে যে পানের দামটা পাইছি তাতে আমাদের মোটামুটি ভালো পুষাইছে। কিন্তু এবছর আসা আমাদের ফসলেরও খুব ভালো নাই, কীটনাশকের সমস্যার কারণে আমরা ফসল ঠিক মতন ফলাতে পারি না। সেখানে বাঁশের দাম প্রচুর বেশি। যেখানে আমরা বাঁশ কিনছি 10 টাকা 12 টাকা, একটা লগর কিনছি খুঁটি, সেই খুঁটি এখন কিনা লাগতেছে 35 টাকা 40 টাকা। যেখানে আমরা যে লেবার খাটাইছি সেই লেবারগুলোর দাম ছিল এক সময় 100 থেকে 120 টাকা, সেই লেবার কিনা লাগতেছে আমাদের 200 থেকে 250 টাকা দিন মজুর কিনা লাগতেছে। এত করে আমাদের কৃষকের কোনো রকমই পোষায় না, আমাদের প্রচুর ক্ষেবক ক্ষতি। আর এই ফসলগুলো এতই ব্যয়বহুল, সেখানে আমাদের প্রচুর কীটনাশক সার ব্যবহার করার পরও আমরা ফসল ঠিক মতন ফলাইতে পারতেছি না। বিদেশি পানটা যদি এদেশে আনা বন্ধ করে, বাংলাদেশে আনা বন্ধ করে, তাহলেও আমরা পানের দামটা বেশি পাবো। তাহলে আমাদের একটু ফলন এর সাথে এবং জিনিসের অন্য দামের সাথে আমাদের একটু মানে পড়তে আসবে এবং আমাদের একটু লাভবান হতে পারবো আর কি। পানে ক্ষতিকর কোনো বস্তু নেই। তাজা পানের পাতায় আছে 21টি পুষ্টি উপাদান। পানে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি বিদ্যমান। পানের ঔষধি গুণও রয়েছে। পানে আছে ক্যালসিয়াম ও ক্লোরোফিল, যা হাড় এবং দাঁতের জন্য খুবই উপকারী। পান পাতায় প্রয়োজনীয় তেল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপ্রোটোসুজান, অ্যান্টিপ্রোটোজোয়ান এবং অ্যান্টিফাঞ্জাল গুণাগুণ বিদ্যমান আছে। পান পাতার রস হজমে সহায়ক ভূমিকা পালন করে, স্নায়বিক দুর্বলতা দূর করতে পারে। বাজারে তামাক ও রং দিয়ে নানা ধরনের মিষ্টি জর্দা বা পানের মশলা পাওয়া যায়। এসব জিনিস দিয়ে পান খেলে ক্যান্সার ও মুখের নানা ধরনের রোগ হতে পারে। তাই এসব মুখরোচক জিনিস বাদ দিয়ে পরিমাণ মতো সুপারি ও চুন দিয়ে পান খাওয়া উত্তম এবং স্বাস্থ্যের জন্য উপকারী। পান খেতে বালাইনাশক ব্যবহার করা হলে ওষুধের অপেক্ষামান সময় শেষ না হওয়া পর্যন্ত পান খাওয়া বা বাজারজাত করা যাবে না। দর্শক, কারণ বাজারে পানের 10 থেকে 15টি দোকান রয়েছে। আমরা এখন একজনের সাথে কথা বলবো যিনি প্রায় 40 বছর ধরে এই কারণ বাজারে পান বিক্রি করছেন। আপনি এখানে কি পান আসলে আপনি বিক্রি করছেন? এখানে রাজশাহী পান আগে বিক্রি হইতো, বেতকার পানটা এখন বেতকার খেতি নাই। ওখানে রাজশাহী পান আর বরিশালের পানটাই বেশি।
আপনি মহেশখালীর পান বিক্রি করেন না, যেটি নিয়ে একটি গান প্রচলিত আছে যে মহেশখালীর, মহেশখালীর পান আসে ওইটা আপনার 2 মাস। এর মধ্যে আসলে বাজারে কোনটির চাহিদা বেশি? এটার মধ্যে রাজশাহী পানটাই বেশি চাহিদা। এটার দাম কেমন? অন্যান্য পানের সাথে এটার দামের পার্থক্য কতটুকু? 20 টাকার ডিফারেন্স থাকে এক বিদায়। আপনারা এই পানগুলো কিভাবে আপনার এই কারণ বাজারে নিয়ে আসেন? আমরা শ্যামবাজার থেকে আনি, কি হিসাবে এই পানগুলো? শ্যামবাজার থেকে আনি আর কি। এগুলি শ্যামবাজার খরিদ করে, নিলামে খরিদ হয়, ওই হিসাবে খরিদ করি। ছোট বড় আছে, এক কোয়ালিটির আছে, যেই মানের কোয়ালিটির ওই হিসাবে দাম হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। যাবার আগে যথারীতি কয়েকটি কথা আপনাদের জানাতে চাই। আমরা বাজারে সচরাচর যে সকল পান দেখি, এর মধ্যে জনগণের মাঝে, মানুষের মাঝে যেই কয় ধরনের পান আসলে জনপ্রিয়, এর মধ্যে মহেশখালীর পান এবং রাজশাহীর পান সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এর চাহিদাও কিন্তু বাজারে সবচেয়ে বেশি, দামের দিক দিয়েও এটি একটু বেশি। আমরা নর্মালি যারা পান খাই তাদের মধ্যে এই দুটি পান, একটি পান খিলি পান এবং খোলা পান, এই খিলি পান এবং খোলা পান, এই দুই ধরনের পান কিন্তু মানুষ বাজারে কিনতে পান। এবং এই খিলি পানে পানের সাথে সুপারি এবং চুন সহ আরও অনেক অনুষঙ্গ থাকে, এবং এই পান কিন্তু শুধুমাত্র যে কোনো অনুষ্ঠানে খাবার পরের খাবারের একটি অনুষঙ্গ তা কিন্তু নয়। এই পান ক্যান্সার প্রতিরোধী উপাদান হিসাবেও প্রমাণিত হয়েছে বিশেষজ্ঞদের মাঝে। এই পান দেখা গেছে যে যারা অ্যাসিডিটিতে ভোগেন, আমার ক্ষেত্রে কিন্তু এটি ঘটে যে অ্যাসিডিটিতে বা যাদের আলসার জাতীয় প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পান বেশ উপকার বয়ে আনে। কৃষক ভাইরা, আপনারা আপনাদের কৃষি পণ্যের কোনো সমস্যার জন্য আপনারা খুব সহজেই কিন্তু সমাধান পেতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কেন্দ্রগুলোতে। আপনি যদি একটু খোঁজ করেন, আপনার আশেপাশেই সেই স্থানীয় কেন্দ্রগুলো কিন্তু রয়েছে। আর দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন, মতামত, জিজ্ঞাসা এবং পরামর্শ দিতে চান, তারা দয়া করে যোগাযোগ করুন এই ঠিকানায়। কৃষিজ জীবন, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল আইডি krishiojibon@boishakhi.tv। আমাদের সাথে ফেসবুকেও যোগ দিতে পারেন। আমাদের ফেসবুক আইডি বৈশাখী টিভি কৃষিজ জীবন। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে কথা দিচ্ছি যে আগামী অনুষ্ঠানে আবারও নতুন কোনো কৃষি পণ্য, কৃষকের সাথে, কৃষির সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।